চিত্রার সঙ্গে সঙ্গে হা করল। লোকটা অনভিজ্ঞ হাতে ভাত দিল চিত্রার মুখে। কিছুটা খাবার লেপ্টে গেল মেয়েটার ঠোঁট জুড়ে। খিলখিল করে হেসে উঠল চিত্রা। তা দেখে বাহার গা ছাড়াভাবে বলল, অত খুশি হওয়ার কিছু নেই, আমার পেট ভরে গিয়েছিল বলে দিয়েছি তোমায়। চিত্রার কথায় বিপরীতে মুখ ভেঙচি দিয়ে নিজের প্লেট থেকে খাবার খাওয়া শুরু করলো। বাহার হাত ধুয়ে গিয়ে মাকে আরেকটু তাগাদা দিল জলদি করে ডিম ভেজে দেওয়ার জন্য। মেয়েটা ডিম ছাড়া খেতে পারে না। হাত মুছতে মুছতে যেই না বাহার নিজের ঘরে যাবে, ঠিক তখনই পেছন থেকে চিত্রার ডাক ভেসে এলো, বাহার ভাই, কি? আমি কিন্তু সত্যি সত্যি আপনাকে ভালোবাসি। বাহার হাসলো, ঠাট্টা করে বলল, এই বয়সে যেটাকে সত্যি সত্যি ভালোবাসা মনে হয়, প্রাপ্ত বয়সে সেটা কেবল পাগলামো মনে হবে। তাহলে আপনি অপেক্ষা করুন, প্রাপ্ত বয়সেও যে আমি আপনাকে ভালোবাসবো তা না হয় দেখিয়ে দিব। নিষিদ্ধ জিনিসের প্রতি তোমার বড্ড ঝোঁক, রঙ্গনা। তাতে কি? বাহার স্মিত হেসে উত্তর দিল, জ্বলে যাবে রঙ্গনা। আগুন যদি আপনি হন আমি নির্দ্বিধায় পুড়তে রাজি। বাহার হাসলো, গুনগুন করে বলল, ভুল করেও ভুলকে নিও না বেছে, খালি হাতে ফিরতে হবে দিন শেষে। চিত্রাদের ফ্ল্যাটে যেন একটা আনন্দ উৎসব লেগে গেল। পুরো ফ্ল্যাট জুড়ে অতিথিদের মেলা। চিত্রা বাহারদের বাড়িতে খেয়ে আবার ছুটে এসেছে নিজের বাড়ি। সময়টা ঠিক বিকেল। আকাশ কমলা রাঙ্গা রং ঝরিয়ে আছে নিজের বক্ষ মাঝে। মিনময়দের পরিবারের সকলে এসেছে, কেবল শাহাদত তার বউ বাদে, কারণ তারা হানিমুনে গিয়েছে। ওহি, চাঁদনি, চিত্রা, বনফুল, নোঙ্গর, মিনময় সহ বাকি বড় সদস্যরা ড্রয়িং রুম জুড়ে বসে আছে, আড্ডা দিচ্ছে। চিত্রা বনফুলকে ঠাট্টা করে এক একটা কথা বলছে, আর মেয়েটা লজ্জায় নুইয়ে যাচ্ছে। তন্নাদে বাড়ির সবচেয়ে ভদ্র ঠান্ডা ছেলেটা ঘর থেকে বেরিয়ে এলো। একদম সোজা হয়ে বাবার সামনে দাঁড়িয়ে অন্যান্য দিনের তুলনায় বেশ ঝলমলে হেসে বলল, আব্বু, বড় আব্বু, আজকে আপনাদের একজনের সাথে পরিচয় করাবো, যদি আপনারা অনুমতি দেন। নুরুল সওদাগর ও তার বড় ভাই আফজাল সওদাগর তুহিনের দিকে চাইল। আপাতত সে মধ্যমণি হয়ে গেছে। আফজাল সওদাগর হেসে বললেন, হ্যাঁ, করাও পরিচয়। কে সে? সকলের কৌতূহল দৃষ্টি তখন তুহিনের দিকে। তখনই দরজায় কলিং বেল বেজে উঠল। তুহিন মুচকি এসে দরজা খুলতেই এক একটা অসম্ভব সুন্দর রকমের মেয়ে চোখে পড়ল সবার। তুহিন মেয়েটার হাত ধরে ভেতরে এসে হাসি প্রশস্ত করে বলল, ও নিরু, তোমাদের ছেলের প্রিয় মানুষ, তোমাদের বংশের হবু বউ। মানুষের জীবনে অতি অনাকাঙ্ক্ষিত জিনিস বা ঘটনাগুলো মানুষ কখনো সহজে মানতে পারে না, আর তার ফলস্বরূপ দেখা যায় সবটা ঘেটে ঘ হয়ে গেছে। ঠিক তেমনই হলো সওদাগর বাড়ির ঘটনা। নিরু নামে মেয়েটিকে দেখে পরিস্থিতি কেমন থমকে গেল। নিরু মেয়েটিকে সওদাগর বাড়ির প্রত্যেকেই চেনে। মেয়েটা তুহিনের ক্লাসমেট ছিল, দুই একবার হয়তো এসেছিল বাড়িতে। কারো তেমন একটা সন্দেহ হয়নি তখন। কিন্তু কে জানতো এই মেয়েটা এমন একটা পরিস্থিতির কারণ হবে। সবটা যখন প্রায় থমকে রইল, অনাকাঙ্ক্ষিত ঘটনায় অস্বাভাবিক কাজটা করে বসলো বনফুল। সে সোফা থেকে উঠে ধাম করে জড়িয়ে ধরল তুহিনকে। বিস্ফোরণের উপর বিস্ফোরণ যেন ঘটে যাচ্ছে ঘরটায়। সবাই কেবল থবনেগে দেখে গেল। বনফুল তুহিনকে পাগলের মতো ঝাপটে ধরে অনবরত প্রলাপ বকা শুরু করলো। তুমি দুষ্টুমি করছো তাই না? তুমি মজা করছো। নিরু আপুকে নিয়ে মজা করছো কেন? তুমি তো আমার, সবাই জানে তুমি আমার। তুহিনও বোধ হয় কিছুটা থতমত খেয়ে গেল। বনফুলকে ছাড়ানোর চেষ্টা করে বলল, ছাড়ো বনফুল, আর তাছাড়া মজা করার কি আছে? আজকে ভালো একটা দিন, তাই ভাবলাম সবাইকে একটু সারপ্রাইজ দেই। এভাবে ধরে আছো কেন বনফুল? ছাড়ো, আমি বিরক্ত হচ্ছি। তুহিন মেয়েটার বাহু ধরে বারবার সরানোর চেষ্টা করছে, কিন্তু মেয়েটা শক্ত হয়ে কেমন লেপ্টে রইল তুহিনের শরীরের সাথে। ভাব এমন যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে মানুষটা। চিত্রা এলো এবার। বনফুলকে টেনে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু ফলাফল শূন্য। ততক্ষণে বনফুলের মা ও বাহার ছুটে এসেছে খবর পেয়ে। চেরি গিয়ে ডেকে এনেছে। আয়শা খাতুন নিজের মেয়ের এমন নির্লজ্জতার মাথা নত করে ফেললেন। শক্ত কণ্ঠে মেয়েকে ডাকলেন,
বনফুল চলে আয়, কি করছিস? কি ছি! মেয়েটা তবুও এক চুল নড়ল না, বরং আর একটু ঘনিষ্ঠ হয়ে বিড়বিড় করে বলল, না আম্মু, ও আমার, ও আমার। আমি দিব না ওকে, নিয়ে যাবে তো ওরে, আমি দিব না আম্মু। চিত্রা ভাইয়ের দিকে তাকালো, অসহায় কণ্ঠে প্রশ্ন ছুড়ল। এটা কি সত্যি ভাইজান? তুহিন উপর নিচ মাথা নাড়ল, নীরুর হাতটা শক্ত করে ধরে বলল, সত্যি বলেই তো আজ এনেছিলাম ওরে, কিন্তু বনফুল এসব কি করছে? ছাড়ো বনফুল। বনফুলের মতন ঠান্ডা মেয়েটা কেমন চঞ্চল হয়ে উঠল। তুহিনকে ছেড়ে চিত্রার হাত ধরল। মেয়েটার হাত ঝাঁকাতে ঝাঁকাতে বলল, কি রে চিতাবাঘ, তোর ভাই কেমন করছে দেখছিস? তুই তো জানিস, জানিস না বল উনি আমার কাছে কি? তাহলে উনি এসব বলছে কেন আজ? তুই তুই কিছু বলবি না? কি রে, বলছিস না কেন? বনফুলের শ্যামলা মুখশ্রী ততক্ষণে কেঁদে কেটে বাজে অবস্থা। পরিবেশ কেমন বিশৃঙ্খল হয়ে গেল। মুনিয়া বেগমও এলেন। বনফুলের বাহু এক হাতে জড়িয়ে ধরে গম্ভীর কণ্ঠে বললেন, মা, তুমি এমন করছো কেন? কি সমস্যা বলো? এমন করো না, মানুষ খারাপ বলবে তো। বনফুল কেঁদে কেটে একাকার হলো। আবার তুহিনকে ঝাপটে ধরতে গেলে বেশ শব্দ করে একটা চড় পড়ে গেল গালে। মুহূর্তেই হইচয়ে পরিপূর্ণ পরিবেশটা আবার চরম গম্ভীরতার নিমজ্জিত হলো। সুখের খামে কেমন করে যে দুমুঠো বিষাদ নিয়ে এলো গোপন করে, সে যে বিষাদ হঠাৎ করে বদলে দিতে যাচ্ছে কতগুলো সুন্দর সম্পর্কের চিত্র। বনফুল হতবম্ব চোখে চর দেওয়া মানুষটার দিকে তাকিয়ে রইল। তার হৃদয় মাঝে খোদাই করা গভীর বিশ্বাসে কে যেন তাচ্ছিল্যের আঁচড় কেটে গেল। কে যেন বনফুলকে শুনিয়ে গেল ভাগ্যের নির্মমতার গল্প। বনফুল নিস্তব্ধ চোখে তাকিয়ে রইল তার চির পরিচিত তুহিন ভাইয়ের অপরিচিত মুখমণ্ডলের দিকে। সদা কোমল মুখশ্রী আজ কেমন হিংস্র, কেমন বিরক্ত চুইয়ে পড়ছে তার শরীর ভেদ করে। এই তুহিনকে তো বনফুল চেনে না। এই তুহিন বড্ড অচেনা, বড্ড অপরিচিত। বনফুলের গায়ে হাত তুলতে পারে এমন তুহিনকে তো বনফুল কখনো চেনেনি। তবে আজ কেমন অপরিচিত দুঃখ এঁটে গেল পরিচিত মুখ। গম্ভীর এই পরিবেশে ভয়ঙ্কর আর্তনাদ করল চিত্রা। অসম্ভব সম্মান করা বড় ভাইয়ের বুকেই আনমনেই সে ধাক্কা দিল। বেশ জোরে চিৎকার দিয়ে বলল, ভাইজান, তুমি বনফুলকে মারলে? তখনও কারো বিশ্বাস হচ্ছিল না তুহিন নামক ছেলেটা এত নির্মম হতে পারে, এত পাষাণ হতে পারে। বোনের চিৎকার স্তম্ভিত ফিরে পেল ভাই। ফ্যাল ফ্যাল নয়নে বনফুলের দিকে তাকালো। অপরাধ বোধ তখন তার শিরায় শিরায় শুরু হলো আন্দোলন। সে কেমন করে এত নিষ্ঠুর হলো? অষ্টাদর্শীরা ভালোবেসে না হয় একটু অবুঝ হয়, তাই বলে সেও নিজের বিবেক বুদ্ধি হারিয়ে অষ্টাদর্শীর আবেগে গভীর ক্ষত করবে? তেমন ছেলে তো সে ছিল না। ঠিক এই মুহূর্তে অনাকাঙ্ক্ষিত চরটা কেবল বনফুল না, আয়েশা খাতুনের সম্মানের গায়েও যেন খুব গোপনে আঁচড় কেটে গেছে, যার ফলস্বরূপ ঠান্ডা আয়েশা খাতুন ক্ষুব্ধ হয়ে ওঠেন। ছুটে গিয়ে এলোপাথারি হাত চালান মেয়ের মুখে, পিঠে। বনফুল এখন নিশ্চুপ নিস্তব্ধ, যেন চিরপরিচিত চঞ্চল তারা মুখ ফিরিয়ে নিয়েছে। কথা বলা অঙ্গগুলো গভীর আলস্যে লুকিয়ে গেছে কোনো এক সীমানায়। বাক্যগুলো দলবল নিয়ে হারিয়ে গেছে দিগন্তে। তারা আর বনফুলের কণ্ঠ খসে বের হবে না, তারা আর সুর তুলে জানান দিবে না আবেগ অনুভূতির। বাহার আগলে দাঁড়ালো বোনকে। বনফুল তখন চুপ। সকল বাসা হারিয়ে মেয়েটা যেন নিঃস্ব। বাহার মায়ের হাতটা নিজের বিশাল হাতের মুঠোয় নিল, সাবধানী কণ্ঠে বলল, মা থামোর লাগছে। লাগুক। এমন মেয়ে আমি পেটে ধরেছিলাম, এমন মেয়ে, যে মেয়ে কিনা আমার সম্মান মাটিতে পিষে দিয়েছে। আয়েশা খাতুনের রাগান্বিত কণ্ঠে নিচে কেমন যেন চাপা অভিমান। মেয়ের ধ্বংসাত্মক রূপ মানতে না পারার ভাষাগুলোই অভিমান জমে গিয়েছে বোধ হয়। বাহার অভিজ্ঞ ব্যক্তির মতন মায়ের জ্বলন্ত কথার বিপরীতে উত্তর দিল, সম্মান নিয়ে ভাবছো আম্মা? ব্যথা নিয়ে ভাবছো না? তোমার বনফুল ভেঙে পড়েছে, তাকে আর ভেঙো না। তাকে যে তুলতে হবে, বাঁচাতে হবে। এই মুহূর্তে সম্মান আমাদের জরুরি না। মরে যাক, আমি চাই না এমন মেয়ে। মরে গিয়েছে ও আম্মা, মরে গিয়েছে। এবার এখান থেকে চলো। আয়েশা খাতুন দুই হাত জোর করে তুহিনের সামনে দাঁড়ালো। চোখ মুখ তার হুট করে ভীষণ শক্ত হয়ে উঠল। কণ্ঠ চওড়া করে তুহিন ও বাকিদের উদ্দেশ্যে বলল,
আমার মেয়ে ছোট, ভুল করেছে, ক্ষমা করবেন, আশা রাখি এই ভুল আর কখনো নতুনত্ব লাভ করবে না। ও তোমার মুখ দর্শন করবেন না, ও তোমার মুখ দর্শন করবে না বাবা, আমি কথা দিলাম। মুনিয়া বেগম এগিয়ে গেলেন, মাথা নাড়িয়ে বললেন, ছি ভাবি, ছোট মানুষ ভুল করেছে এসব বলছেন কেন? বরং আমরা দুঃখিত তুহিনের আচরণে। আয়েশা খাতুন আর কথা বললেন না। তুহিনের খুব ইচ্ছে হলো একটু ক্ষমা চাইতে, বনফুলের ভেঙ্গে আসা মুখশ্রীতে হাত বুলিয়ে চির শান্তি দিতে, কিন্তু পারল না। সত্যিই সে কখনো বনফুলকে ভালোবাসেনি, তবে মেয়েটার ভালো চেয়েছে সবসময়। আজ সে নিজে বড্ড কঠিন আচরণ করে ফেলেছে মেয়েটার প্রতি, অথচ সে তো এমন না। আয়েশা খাতুন আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই মেয়ের হাত টানতে টানতে চলে গেল ফ্ল্যাটের বাহিরে। চলে গেল বাহারও, পেছনে রেখে গেল আর এক অষ্টাদর্শীর আবেগ। সওদাগর বাড়ি নিশ্চুপ, অথচ কোলাহল চারপাশে। সামনের সেই পরিচিত বেশ পুরনো ছোট বাড়িটা থেকে ভেসে আসছে কেমন চিৎকার। ভেঙে যাওয়া মেয়েটা কাঁদছে, অসহায় সে যে সেই কান্নার স্বর। চিত্রা তার রুমে বারান্দার দিকে তাকিয়ে আছে, সেই বাড়িটার দিকে। অসহায় তার দৃষ্টি। এমন ভেঙে যাওয়া দৃশ্য সে নিজ চোখে দেখল, অথচ জোড়া দেওয়ার ক্ষমতা তার নেই। এখন মেয়েটা বনফুল নামের ফুলের মতো মেয়েটার বারান্দা দিয়ে চিতাবাঘ বলে ডাকবে না। ফুল যে আজ চরম আঘাতে মূর্ছা গেছে। তুহিন নামক মানুষটা কোমল ফুলকে পিষে ফেলেছে পায়ের আঘাতে। এই ভয়ঙ্কর যন্ত্রণা সামলে উঠতে পারবে মেয়েটা? মেয়েটার উঠতে পারার ডানাগুলো যেন আজ কেউ ভেঙে ফেলেছে। আর উঠতে পারবে মেয়েটা? সন্ধ্যা হয়ে আসে। চিরপরিচিত অলিগলি আজ নিশ্চুপ হয়ে রইল। পাশের বাড়ির ছাদ থেকে অষ্টাদর্শী খিলখিল হাসি বেশি এলো না, চিলেকোটা থেকে বেশি এলো না গিটারের সুর। চিত্রা তাকিয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়া, চোখ মেলে অনাকাঙ্ক্ষিত গাড়ির সুরে। বারান্দার গ্রিলে হেলে থাকা মাথাটা নাড়িয়ে তাকায় পথপানে। বাহার বাইদের রংচটা বাড়ির কোল ঘেঁষে চলে যায় গাড়ি, তার রঙিন বাতি মেলে। অ্যাম্বুলেন্সের ভয়ঙ্কর শব্দে চিত্রার বুক কাঁপে। চিত্রার হৃদকম্পন আরেকটু বাড়িয়ে দিতে দৃষ্টিতে পড়ে বাহার ভাইয়ের কাঠের দরজার বিরাট তালাখানি। ঘড়ির কাঁটার শব্দ তুলে জানান দেয় রাত প্রায় মধ্য। এত রাতে বাড়িটা খালি করে হসপিটালে কেন গেছে মানুষগুলো? অপ্রত্যাশিত ভাবনায় বুক কাঁপে চিত্রার। মেয়েটা ভুল করে বসেনি তো? চল রাস্তায় সাজি টাইম লাইন, আর কবিতার শুয়ে কাপড়েট। আহা উত্তাপ কত সুন্দর, তুই থার্মোমিটারে মাপলে। সুন্দর রাঙ্গা বাতিগুলো দাঁড়িয়ে আছে রাস্তার কোণ ঘেঁষে, যেন প্রেমিকের হাত ধরে দাঁড়িয়ে থাকা রূপসী প্রেমিকা। চলন্ত গাড়িটাই বাজছে গানখানা। চিত্রা চিত্ত উত্তেজিত, দৃষ্টি তার গাড়ির বাহিরের ঘোলা কাছে। গাড়ি চালাচ্ছে তুহিন। গাড়িতে অবস্থিত তার মা, বাবা, ওহি আপা, চাঁদনি আপা। পেছনের গাড়িতে পরিবারের বাকি সদস্যরা। এখন রাত 3:30। তাদের গন্তব্য কুমিল্লা। ঢাকা থেকে এত রাতে কুমিল্লা যাওয়ার কারণ অবশ্যই ভয়াবহ। চিত্রার দাদির অবস্থা শোচনীয়। হয়তো আজ রাতটুকু সময় নেই বিদ্যার হাতে। এই সংসারের সকল দেখার ইচ্ছে, বড্ড ইচ্ছে। তাই এই রাতকে উপেক্ষা করেই সকলে ছুটে যাচ্ছে সেখানে। মৃত্যুর আগে একটাবার মানুষকে দেখতে পারলেই সবার শান্তি, না হয় চিরকাল একটা আফসোস থেকে যাবে। চিত্রা ঘাড় ঘুরিয়ে সকলের দিকে খুব সাবধানে দৃষ্টি রাখল। একমাত্র তুহিন ভাই ছাড়া সকলেই ঘুমে। অবশ্যই সকলকেই কাঁচা ঘুম থেকে জাগিয়ে তারপর বাড়ির উদ্দেশ্যে যাওয়া হচ্ছে, তাই হয়তো কারো ঘুম কাটেনি। কেবল ঘুম নেই চিত্রার চোখে। বাহার ভাইয়ের বাড়ির কোল ঘেঁষে খসে পড়া বিধ্বস্ততার গল্প তাকে শান্ত থাকতে দিচ্ছে না। তাড়াহুড়োয় সে কাউকে বলতেই পারেনি। কিছুক্ষণ আগে যে বাহার ভাইয়ের বাড়ি থেকে একটা অ্যাম্বুলেন্স বেরিয়ে গেছে, বলার আগেই তো গ্রামের বাড়ি থেকে কল এলো। সকলে ব্যস্ত হয়ে পড়ল বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। ঠিক এমন সময় চিত্রা চেয়েও আর বলতে পারেনি। তবে বিল্ডিং থেকে বেরিয়ে এসে আবারও ভালো করে বাহার ভাইদের ঘরটা দেখেছে। গেইটে বড় তালা তখনও বুঝে ঝুলেছিল। তার মানে এই বাড়িটার সাথে খুব খারাপ কিছু একটা হয়েছে। অথচ চিত্রা কি করবে বুঝতেই পারছে না। দাদিও তার পর না, দাদিকেও দেখতে যাওয়া উচিত। আবার বনফুলের সাথেও তার আত্মার সম্পর্ক। অথচ মূল্য দেওয়ার বেলায় আত্মার সম্পর্কের আগে রক্তের সম্পর্ক মূল্য পেল। চিত্রার দম বন্ধ লাগছে।
গাড়ির কাঁচটা খুলে দিল। সে একটু বোধহয় শ্বাস নিতে স্বাচ্ছন্দ্য বোধ করত, কিন্তু সে তুহিনের সাথে কথা বলছে না। কিভাবে জানবে তার মনের আকুতি? দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক চিরে। তার সেকেন্ড কয়েক পরেই চিত্রা পাশের জানালাটা খানিক খুলে গেল। বাহিরের উন্মাদ বাতাস ছুঁয়ে দিল চিত্রার চোখ মুখ। এতক্ষণে বুকটা ভারটা যেন নিমিষেই হাওয়া হয়ে গেল। চিত্রা আর চোখে ভাইয়ের পানে তাকালো। তুহিনের দৃষ্টি সামনের ঘুমিয়ে থাকা আধার রাস্তায়। চিত্রার খুব ইচ্ছে হলো ভাইজানকে মনের অস্থিরতা জানতে, কিন্তু পরক্ষণেই বিকেলের কথা মনে পড়ে। সেই ইচ্ছে পথেই মারা গেল। যে মেয়েটা পাগলের মতো ভালোবেসেছে বলেই ভাইজান তাকে এতগুলো মানুষের সামনে চর দিতে দ্বিধাবোধ করেনি, সেই মেয়েটা ভয়ানক খবরও হয়তো তার ভাইকে বিচলিত করতে পারবে না। চিত্রা জানালার বাহিরের দৃষ্টি দিল। হুট করেই মনে হলো বনফুলের ফোনে একটা কল করে দেখা যাক রিসিভ হয় কিনা। যেমন ভাবনা তেমন কাজ। মুহূর্তেই তার হাতের পার্সটা ফোন বের করলো। ফোনটা লাগালো কাঙ্ক্ষিত নাম্বারে। তার মনের অস্থিরতা মাঝে দুমুঠো তাচ্ছিল্য ছুড়ে দিয়ে ফোনের অপর পাশ থেকে মহিলা কণ্ঠ বলে উঠল, আপনার কলটি এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। চিত্রার মন ছোট হয়ে এলো। বিপদ যখন আসে তখন চারদিক থেকেই একসাথে আসে। আরও 7-5 ভাবতে ভাবতে চিত্রার চোখ নিভে এলো নিদ্রায়। অতপর সে তলিয়ে গেল গভীর ঘুমে। দীর্ঘ অনেকটা পথ পেরিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নিবিড় ছোট শহরটায় এসে গাড়ি থামে চিত্রাদের। বিশাল প্রাচীর ঘেরা বাড়িটার লাল ইটের সৌন্দর্য পুরনো হওয়ায় কিছুটা রং তামাটে হয়েছে। পুরনো একটা সাজ তার আদল জুড়ে। বিশাল লোহার গেট পার হয়েই বাড়িটা। বিশাল একটা জার্নির পর মানুষগুলো ক্লান্ত। গাড়ি থামতেই সকলে বেরিয়ে এলো গাড়ি ছেড়ে। বাড়ির কাজের লোকগুলো ছুটে এসে ব্যাগগুলো নামিয়ে ফেললো গাড়ি থেকে। সকলেই ব্যস্ত পায়ে ছুটে গেল বাড়ির ভিতর। শুনশান নীরবতায় বাড়িটা আচ্ছন্ন। সকলে বাড়ির ভেতর ঢুকতেই হতবম্ব, কারণ গতকাল রাতে বিদ্যার যে অবস্থার কথা শুনে তারা ছুটে এসেছিল তার এক ফোঁটা চিহ্ন বিদ্যার মাঝে নেই। সওদাগর গিন্নির পায়ের উপর পা তুলে রাজকীয়ভাবে বসে আছে। কারুকাজ সংবলিত সোফাখানায় সাদা চামড়ার সত্তর ঊর্ধ্ব নারীও কেমন উজ্জ্বল লাভা ছড়াচ্ছে। সওদাগর বাড়ির 3 ছেলে ছুটে এলেন নিজেদের মায়ের কাছে। আনোয়ার সওদাগর ছেলের পানে তাকালেন, গম্ভীর কণ্ঠে বললেন, আমি মরিনি, এত সহজে বোধ হয় মরবো না। কেবল তোমাদের মনে করিয়ে দিতে চাচ্ছিলাম যে তোমাদের মা জীবিত, তাই এই পথ অবলম্বন করা। আফজাল সওদাগর, নুরুল সওদাগর ও আমজাদ সওদাগর বাড়ির সবাই অবাক হলো। আনোয়ারা সওদাগর খুব কঠোর আর চতুর একজন মানুষ, তাই বলে নিজের শরীর নিয়ে এত বড় কথাটা যে বলতে পারে কেউ ভাবেইনি। নুরুল সওদাগর কপাল কুঁচকে ফেললেন। মাহের হেয়ালিতে বেশ বিরক্ত হয়েই বললেন, আপনি তো শহরে গেলেই পারতেন আম্মা। আমাদের সকলেরই ব্যস্ততা রেখে ছুটে এসেছি আমরা গুরুতর অবস্থার কথা শুনে, আর আপনি কিনা ঠাট্টা করছেন। নুরু, তুই কি আমার জীবিত চেহারা দেখে অসন্তোষ প্রকাশ করছিস? কালকের বলা মিথ্যাটা সত্যি হলে কি খুশি হতিস নাকি? মায়ের শক্ত কণ্ঠের দাপটে থেমে গেলেন নুরুল সওদাগর। বাড়ির বউরা এগিয়ে গিয়ে শাশুড়ি হালচাল জিজ্ঞেস করলো। নাতি নাতনিরাও দাদিকে নিয়ে হইচই শুরু করলো। কেবল এক কোণায় দাঁড়িয়ে চুপচাপ রইল চিত্রা। দাদির সাথে বরাবরই তার ভাব তেমন বেশি না। দাদি সবসময় সবাইকে কঠিন কঠিন কথা বলেন, যা চিত্রার অপছন্দ, আর সেই অপছন্দের দুজনের মাঝে একটা দেয়াল তৈরি করেছে। আনোয়ারা সওদাগর সকলের সাথে ভাব বিনিময় করে সবাইকে যার যার রুমে পাঠিয়ে দিলেন। বাড়িতে রুম অনেকগুলো থাকা সত্ত্বেও সবসময় গ্রামে এলো চিত্রারা 4 বোন এক রুমে থাকে। আজও ব্যতিক্রম হয়নি। চিত্রা, চাঁদনি, চেরি, ওহি একটা রুমে উঠল। এত মানুষ একসাথে বিধায় একটা অনুষ্ঠান ভাব দেখা দিল এতদিনের ঝিমিয়ে থাকা বাড়িটায়। সকলে ফ্রেশ হয়ে আবার বিশ্রাম করতে চলে গেল। কেবল ঘুম নেই চিত্রার চোখে। বিরাট ঝড়ের আশঙ্কায় তার বুক যেন কেমন করে কাঁপছে। বাড়ির সাথে লাগোয়া এক রাজকীয় পুকুর ঘাট রয়েছে। ঘাটের এক সুন্দর নামও রয়েছে, নীলকণ্ঠ ঘাট। পুকুরের পানিগুলো বিশেষ কোনো কারণবশত নীলচে রঙের, এবং সেই কারণেই ঘাটের নাম নীলকণ্ঠ ঘাট।
এই ঘাটের পশ্চিম দিকে বিশাল সর্ষে ক্ষেত। জায়গাটা নিরিবিলি তবে সুন্দর, চিত্রার পছন্দের একটি জায়গা। ঘুম না আসাতে সে চলে এলো পুকুর পাড়। পাথরের তৈরি মোটা পাড়ে বসানো, পাগুলো ডুবিয়ে দিয়ে আনমনে বসে আছে সে। সূর্য তখন মাথার উপর আলো ছড়াচ্ছে, তবে গাছগাছালির জন্য সূর্যের প্রখরতা ছুঁতে পারছে না চিত্রাকে। চিত্রার হাতে মুঠোফোনটা আবার তুলে ধরলো, কিছুটা দেনামনো করে কল লাগালো বনফুলের নাম্বারে। সে ভেবেছিল এবারও হয়তো কলটা যাবে না অপর পাশে, এবার হয়তো চিত্রার মনটা তুমুল খারাপ করে অপর পাশ থেকে নারী কণ্ঠটা শোনাবে অসহায়ত্বের বাণী। কিন্তু চিত্রাকে অবাক করে দিয়ে অপর পাশ থেকে ফোনটা রিসিভ হলো। গমগমে গলায় পুরুষালী কণ্ঠ ভেসে এলো। হ্যাঁ রঙ্গনা, বলো। চিত্রার বোধ হয় হৃৎপিণ্ড অস্বাভাবিকভাবে কেঁপে উঠল। সে হতবম্ব হয়ে উচ্চারণ করলো, বাহার ভাই ভালো আছেন? ভালো আর রাখলে কই। বাহারের কথাই থেমে গেল চিত্রা। কেমন অপ্রত্যাশিত লাগছে সবটা। ফোনের অপর পাশ থেকে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর চিত্রা ফোনটা নিজের কানেই ধরে রাখলো। তার কর্ণে কেবল প্রতিধ্বনি হলো একটি কথা, ভালো আর রাখলে কই। অষ্টাদর্শীর মনে প্রশ্নদের হামাগুড়ি। সত্যি কি সে ভালো রাখেনি? অথচ যা ঘটেছে তা তো তার হাতের বাইরে ছিল। তবে বাহার বাইরে অভিযোগ তার উপর কেন? সে তো ভালো রাখতে চেয়েছিল, কিন্তু সৃষ্টিকর্তার ইচ্ছে ছিল অন্যরকম। তাতে সেই বা কী করতে পারে? অথচ বাহারবাইটা তার কথা শুনল তো। বাহারবাই তো নিজের অভিযোগের ছড়া শুনিয়েই বিচ্ছিন্ন হলো কল থেকে। চিত্রার অসহায়ত্বের কবিতাখানা আর পাঠ করতে দিল কই। চিত্রা তপ্ত শ্বাস ফেলে উঠে দাঁড়ালো পুকুর পাড়ে ঘাট হতে। এই গ্রামে তার মোটেও মন টিকছে না, অথচ গ্রাম তার প্রিয় একটি জায়গা। তখন দুপুরের কড়া রোদে তার শরীরে ত্রাণ আলো ছড়াচ্ছে। চিত্রা হেলতে দুলতে পুরনো রাজকীয় বাড়িটা প্রবেশ করলো। উঠোনের মাঝখানে বিরাট একটা বটগাছ আছে, যা মার্বেল পাথর দিয়ে খোদাই করা, চকচক করছে। দেখে বোঝাই যাচ্ছে নিয়মিত এটা পরিচর্যা করা হয়। পরিচর্যাটাও করাটাও স্বাভাবিক। দাদির যেমন কঠোর ও পরিষ্কার মানুষ, সে অপরিষ্কার জিনিস কখনো পছন্দ করবেন না। চিত্রা মার্বেল পাথরে খোদাই করার বসার জায়গাটায় গিয়ে বসলো। মনের মাঝে আকাশ পাতাল ভাবনা নিয়ে পা দুলাতে লাগলো। দুপুরের রোদের মাঝে কিছু মিঠে বাতাসও এলো, ছুঁয়ে দিচ্ছে তার শরীর। খারাপ লাগছে না, আবহাওয়াটাও আরামদায়ক। এই আবহাওয়ায় খারাপ করে থাকা যায় না। দুপুরের সকল রোদ যেন শুষে নিয়ে যায় দুঃখ। এই তুমি এখানে বসে আছো কেন ভর দুপুরে? দাদির গম্ভীর কণ্ঠে চিত্রার ভাবুক সত্তা কেঁপে উঠল। আমতা আমতা করে বলল, আসলে ঘুম আসছিল না তো, তাই আর কি। তাই আর কি, ভূতের মতন এখন বসে আছো। তোমাকে ক্লান্তি টান্তি লাগে না? সারা রাত জেগে এত দূর এলে, ঘুম কি নেই? তোমাদের বাড়িতে যখনই কথা হতো তখনই তো শুনতাম তুমি কুম্ভকর্ণের মতন ঘুমাচ্ছ। তবে এখানে ঘুমোচ্ছ না কেন? চিত্রা উত্তর দিল না বৃদ্ধার কথায়। আসলে সচরাচর এমনই হয়, আমরা যাদের পছন্দ করি না তাদের কোনো ভালো কথাও আমাদের ভালো লাগে না। আর ঠেস মারা কথা তো মনে হয় শরীর জ্বালিয়ে দেয়। কিন্তু দাদি বয়সে অনেক বড় দেখে হজম করতে হয় সে কথা। চিত্রার নীরবতার মাঝেই আনোয়ারা সওদাগর আবার বললেন, যাও ঘরে। দেশ গ্রামে ভূতের অভাব নেই যে তোমাকে সে দায়িত্ব নিতে হবে। চুপচাপ গিয়ে ঘুমাও। চিত্রা আরও কিছু বলতে কিন্তু থেমে গেল। দাদির সাথে কথা বলা মানেই এক কথায় দু কথায় তিন কথা করে বাড়বে। এর চেয়ে নীরবতা শ্রেয়। চিত্রা রুমে ঢুকতেই দেখে সকলের ঘুম নিমজ্জিত। কেবল জেগে আছে চাঁদনি আপা। খোলা বারান্দার গ্রিল চেপে বাইরে তাকিয়ে আছে, নাকটা লাল হয়ে আছে। নিশ্চয় কেঁদেছিল। বড় আপার আর কি কাজ? কান্না ছাড়া সে কখনো কাজই করতে পারে না। চিত্রা গড়মড় করে পায়চারি করলো। বাহারবাই কল কেটে দিয়েছে দ্রুত, যার কারণে সে জিজ্ঞেসই করতে পারেনি যে বনফুল ঠিক আছে কিনা। অথচ তার ভেতর ভেতর চিন্তায় হাহাকার করছে, বিরক্তিতে তেতো অনুভব হচ্ছে অনুভূতি। চিত্রার পায়চারিতে চাঁদনি আপাও স্থির হয়, কপাল কুঁচকে প্রশ্ন ছুড়ে।